রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। পৃথিবীর প্রধান 140 শহরের মধ্যে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকার অবস্থান 137তম। 2021 সালে বসবাসযোগ্য শহরের তালিকা এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU। এমন বাস্তবতা স্বীকার করে ঢাকা শহরকে বাসযোগ্য গড়ে তুলতে নানা উন্নয়ন প্রকল্প ও পদক্ষেপ হাতে নেওয়ার কথা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মেয়র। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। দেশের রাজধানী ঢাকা দখল, দূষণ, জলাবদ্ধতা আর যানজটে যেখানে নাভিশ্বাস ওঠে নাগরিকদের। কয়েক ঘন্টা কিংবা সামান্য বৃষ্টি ফলে জলজটে পানির নিচে তলিয়ে যায় রাজধানীর অনেক প্রধান সড়ক সহ অলিগলি। বুধবার 30 মিনিটের বৃষ্টিতে এমন চিত্র দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 33 ও 34 নং ওয়ার্ডের কাজী আলাউদ্দিন সড়ক ও নাজিরা বাজার এলাকায়। যখন পানি আসে গাড়ি ঘোড়া স্লো হয়ে যায়, যানজট বাইরে যায়। যদি 2 ঘন্টা ভালো করে বৃষ্টি হয় তাহলে এই পানি আর কমে না। ময়লা উঠায় চলে যায়, ওই ময়লা আবার ড্রেনে পড়ে। আগে মিন হলগুলো পরিষ্কার করতে হবে। মিন হলের ভিতরে ভূতল, পলিথিন এগুলো আপনি অনেকগুলো পাবেন। এমন নানা সমস্যা চিহ্নিত করে বসবাস অযোগ্য শহরের তালিকায় এবার ঢাকার অবস্থান 137তম। 2021 সালের গবেষণায় এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU। আর এসবের স্থায়ী সমাধানের জন্য নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ফলে রাজধানীর অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সমাধান হলেও এখনো জলজট সমাধানের পথে হাঁটছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ওয়াসার যে মিনলগুলি এই পিটগুলি ওয়াসা কাজ করে নাই। আমাদের মেয়র মহোদয় আসাতে উনি এই ওয়াসারে আমাদের কর্পোরেশন আন্ডারে নিয়ে এই কাজগুলি করে দিয়েছে। আমাদের যদি বৃষ্টির কারণে কাজের বিলম্ব হয়, সেই কাজগুলো পরিকল্পিতভাবে দ্রুত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। বুধবার রাজধানীর যাত্রাবাড়ির শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে এ বিষয়ে কথা বলেন দক্ষিণের মেয়র। স্বীকার করেন জলাবদ্ধতা আর দুর্ভোগের কথাও। অপরিকল্পিতভাবে যে শহর গড়ে উঠেছে ঢাকা শহর, সেখানে আমরা যেই বৃষ্টি আমাদের ঢাকা শহরে হয় এই বর্ষা মৌসুমে, সেই বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা ঢাকা শহরের নাই। যার কারণেই আমরা বৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা দেখি যে জলাবদ্ধতা হতে থাকে। এই সময় রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানায় মেয়র। তবে বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা কোনো অবস্থাতেই যেন ড্রেনে ফেলা না হয়, সেই জন্য রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মেয়র। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদের শূন্য ঘোষিত 3টি আসনের উপনির্বাচনের জন্য 6 দিনে 93টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। হেভিওয়েট এই 3 আসনের বিপরীতে মনোনয়ন প্রত্যাশী বিশাল এই সংখ্যার প্রত্যেক প্রার্থী নিজেদের যোগ্য ও দলের জন্য ত্যাগী বলে মনে করেন। তবে এটি কোনো রাজনৈতিক দলের জন্যই মঙ্গলজনক নয় বলে মনে করছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। আফরিন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় সংসদের শূন্য হওয়া 3টি আসনের উপনির্বাচনে প্রার্থী হতে 6 দিনে মোট 93 জন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা 14 আসনে আওয়ামী লীগের 33 জন, কুমিল্লা 5 আসনে 35 জন এবং সিলেট 3 আসনের বিপরীতে 25 জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। আর দলের মনোনয়ন প্রত্যাশীরা জানান, দলের গৃহীত উন্নয়ন কাজকে আরো গতিশীল করতে দেশ ও জনগণের জন্য কাজ করতে চান তারা। কর্মী হিসেবে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের প্রতি আস্থা রাখবেন এবং সেই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। কোন প্রার্থীকে দিলে জনগণ খুশি হবে, জনগণ উপকৃত হবে এবং জনগণ তার সাথে থাকবে। দল যদি বেছে নেয় তাহলে জনগণও বেছে নেবে। বৃহত্তর মিরপুরে যারা কাজ করেছে এর মধ্যে থেকেই তো জননেত্রী শেখ হাসিনা বিচার বিবেচনা করে সঠিক ব্যক্তিকেই নির্বাচিত করবেন বলে আশা করি। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মনে করেন, 33 আসনের বিপরীতে এত অধিক মনোনয়ন প্রত্যাশী হওয়ার বিষয়টি কোনো রাজনৈতিক দলের জন্যই সুখকর নয়। এরকম একটা নির্বাচনী এলাকা থেকে একাধিক প্রার্থী হওয়াটা
অনেক সময় সংগঠনের কিছুটা দুর্বলতাটা প্রকাশ পায়। সংগঠনের ভিতরে যখন কোনো দুর্বলতা থাকে তখন এই ধরনের একাধিক প্রার্থী হওয়ার একটা আকাঙ্ক্ষা দেখা যায়। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবারই দলীয় মনোনয়ন নেওয়া ও জমা দেওয়ার শেষ দিন। তারপর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে ৩ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই ভোট খেলা খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে একাধিক অনুষ্ঠানে তারা বলেছেন, দেশ স্বাধীনে শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব সবচাইতে বেশি হলেও আওয়ামী লীগ আর করোনা, এই দুই শত্রুই বাংলাদেশকে এখন তছনছ করে দিচ্ছে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপর রচিত বিভিন্ন বই নিয়ে প্রদর্শনীর আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান। আপনি যদি জানেন যে কোন কোন বইকে কোথায় লিখেছে জবাব দিতে পারবেন। মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা অবলীলায় জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যাচার করছে। জনগণের রায় ভয় পায় বলে আওয়ামী লীগ কখনো সত্যিকারের নির্বাচন দিবে না। সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে সব ধরনের অন্যায়ের আশ্রয় নিচ্ছে, কিন্তু তাদের আর জয়ী হতে দেওয়া যাবে না। বদুল কাদেরদের কথাই এখন ওই ঘোড়াও হাসে এবং ওরা জানে যে নির্বাচন করে ওরা কোনোদিন জিততে পারবে না। নির্বাচন খেলা করবে, নির্বাচনের নাটক করবে, তামাশা করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে ওরা নিজেদেরকে জয়ী ঘোষণা করবে। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু, দুই দানব তছনছ করে দিচ্ছে সবকিছু। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের স্বাধীনতায় সবচেয়ে বেশি অবদান শেখ মুজিবুর রহমানের, তবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সুসংহত করা এই কৃতিত্ব অবশ্যই শেখ মুজিবের। সবার চেয়ে বেশি মওলানা ভাসানীর কৃতিত্ব আছে, আর অনেকের কৃতিত্ব আছে, কিন্তু তার কৃতিত্ব বেশি কোনো সন্দেহ নাই। কিন্তু স্বাধীনতা যুদ্ধ যদি বলেন, সেই যুদ্ধের সূচনা হয়েছে জিয়াউর রহমানের হাতে। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দুই নেতা বলেন, রাজপথের ফয়সালা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। মুজিব বর্ষে আবাসন সমস্যার সমাধানের পাশাপাশি সরকার নজর দিয়েছে দেশে ইসলাম ধর্ম প্রসারের ওপরেও। প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে সারা দেশে নির্মাণ করা হচ্ছে 560টি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। পাশাপাশি প্রতিটি সংসদীয় আসনে নির্মাণ করা হবে 6টি করে মসজিদ। নির্মাণ সমাপ্ত হয়েছে, আগামীকাল এমন 50টি মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় 40% জমির উপর নির্মাণ করা হচ্ছে এরকম 4 তলা বিশিষ্ট মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, যার প্রতিটিতে একসাথে নামাজ আদায় করতে পারবেন 1200 মানুষ, আর উপজেলার মসজিদগুলোতে নামাজ আদায় করতে পারবেন 900 জন মুসল্লি। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এসব নান্দনিক মসজিদের নির্মাণ কাজ চলছে দ্রুতই। বৃহস্পতিবার নির্মাণ কাজ শেষ হওয়া 50টি মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মনটা ভরে গেছে মসজিদের এত সৌন্দর্য মসজিদ দেখে। এই মসজিদে যে নামাজ কক্ষ আছে সেটা অত্যন্ত বৃহৎ, এখানে একসাথে আমরা অনেকে নামাজ পড়তে পারবো। অত্যাধুনিক এসব ভবনে থাকছে হজ নিবন্ধন, ইমাম মুয়াজ্জিনের ট্রেনিং সেন্টার, শিশুদের আরবি শেখার সুযোগ। এছাড়া থাকবে হেফজোখানা, যেখানে প্রতি বছর তৈরি হবে 14,000 নতুন হাফেজ। এখানে শুধু নামাজ নয়, নামাজের পাশাপাশি এখানে ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, বিদেশি পর্যটকদের জন্য আবাসনের ব্যবস্থা আছে, ইমাম মুয়াজ্জিনদের জন্য আবাসনের ব্যবস্থা আছে, মাদ্রাসা এখানে থাকবে, মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই মসজিদগুলোকে কেন্দ্র করে আমরা একটা সুন্দর, একটা চরিত্রবান, একটা সমাজ গঠনে এই মসজিদগুলি অবদান রাখবে। এছাড়াও মাদ্রাসার জন্য নেওয়া হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প। ধর্মীয় গোঁড়ামিমুক্ত প্রকৃত ইসলামী শিক্ষায় এসব প্রতিষ্ঠান ভূমিকা রাখবে এমন আশা আলেমদের। পদ্মা সেতুর পর দেশীয় অর্থায়নে সবচাইতে বড় এই মডেল মসজিদ প্রকল্প। মানিকগঞ্জের এই মসজিদটির মতো সারা বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে 560টি মসজিদ। এসব মসজিদ দেশে ইসলামী শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা দেশের আলেম সমাজের। মাহমুদুল হাসান, নিউজ 24, মানিকগঞ্জ।
বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতায় যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন। ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন। বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। দুর্নীতি, হাওয়া ভবন প্রতিষ্ঠা, দখল আর ভোট জালিয়াতির মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারাই ব্যাহত করতে চেয়েছিল। বিএনপি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়? তারা তো গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখছে। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি। দেশের সীমান্তবর্তী জেলাসহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনার সংক্রমণ রীতিমতো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যু। গত 24 ঘন্টায় খুলনা ও রাজশাহী মেডিকেলে মারা গেছে 17 জন। সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ করলেও তাতেও মানুষের সাড়া কম। প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন অনেকেই। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। প্রতিনিধিদের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ভারত সীমান্ত ঘেঁষা সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বগতি। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী শনাক্তের হার গেল এক সপ্তাহে 50% বেড়ে দাঁড়িয়েছে 59.34%। অ্যাক্টিভ করোনা রোগী বর্তমানে সাতক্ষীরায় আছে 480 জন। সদর হাসপাতালে আমরা একটা করোনা ওয়ার্ড খুলেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালক হেলপারদের অবাধে চলাফেরা ও ভারত ফেরত করোনা আক্রান্ত যাত্রীদের অসচেতনতার কারণে বেড়েছে সংক্রমণ। প্রতিনিয়ত পণ্যবাহী কিছু গাড়ি আসছে, যে গাড়িতে ড্রাইভার হেল্পার সহ আরও 3-4 জন থাকেন। প্রপার কোয়ারেন্টাইনটা আমার কাছে মনে হয় কেন জানি হচ্ছে না। করোনার সংক্রমণ রোধে লকডাউন চলমান থাকলেও যে কোনো অজুহাতে ঘর থেকে বের হচ্ছে মানুষ। একই চিত্র সীমান্তবর্তী আরেক জেলা যশোরে। সোমবার শনাক্তের হার 29% থাকলেও মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 42%। করোনার সংক্রমণ রোধে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলেও এখনো উদাসীন অনেকে। মাস্ক আছে অবশ্যই, আমি মাস্ক পরা হয়নি। লকডাউন চলা অবস্থায়ও 30% মানছে, 70% মানছে না। গেল 24 ঘন্টায় কুষ্টিয়ায় নতুন করে 67 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 33.5%। এ পরিস্থিতিতে 7 দিনের জন্য লকডাউন দেওয়ার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিয়ন্ত্রণহীন ঘোরাফেরা যদি এগুলো থাকে, তাহলে সেই লকডাউনে কিন্তু খুব বেশি সফল হবে না। দিনাজপুরে গেল 8 দিনে 995 জন করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার মূল কারণ হিসেবে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত বিধিনিষেধ শিথিল হলে পরিস্থিতি আরও খারাপ হবে। করোনা বিষয়ক ভার্চুয়াল বুলেটিনে এই আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গেল 24 ঘন্টায় নতুন করে 36 জনের মৃত্যু হয়েছে করোনায়। শনাক্ত হয়েছে আরও 2536 জন। ভার্চুয়াল বুলেটিনে সংস্থার মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম আরও জানান, 4 জন থেকে করোনার সংক্রমণ বাড়ছে এবং সেটা গতকাল পর্যন্ত বেড়ে 12% বেশি হয়েছে। সবার মঙ্গলের জন্যই সীমান্তবর্তী কিছু জেলায় স্বাস্থ্য প্রশাসনের পরামর্শে স্থানীয় প্রশাসন কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। জয়পুরহাটে 25% বেশি, চাঁপাইনবাবগঞ্জে 29% বেশি এবং রাজশাহীতে 23% বেশি করোনা সংক্রমণ বেড়েছে বলেও জানানো হয় এই বুলেটিনে। এই মুহূর্তে কোভিড-19 চলমান যে ঢেউ চলছে তার বিস্তার ঠেকাতে জনগণের সহযোগিতা এবং সচেতনতা অত্যন্ত জরুরি। কঠোর স্বাস্থ্যবিধি মানা, সার্বক্ষণিকভাবে বাইরে যদি মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। খেয়াল করতে হবে, আমাদের দেশের জন্য এই প্রান্তিক জায়গাতে যদি ভ্যাকসিন হিসেবে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু ভেবে থাকি, সেটি হচ্ছে মাস্ক। এই মাস্কটাকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে হবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে অথবা বর্ডার জায়গায় যেসব
সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার ছায়া এখন এসে পৌঁছেনি। কিন্তু বর্ডার জায়গাতে অথবা প্রান্তিক জায়গাগুলোতে যদি সংক্রমণের মাত্রা বাড়তেই থাকে তাহলে কিন্তু এই কেন্দ্রে অথবা সেন্ট্রাল জায়গাতেও ধীরে ধীরে কিন্তু খালি শয্যা কমে যাবে। দিন, সপ্তাহ বা মাস নয়, প্রায় 1.5 বছর ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। চলমান করোনা বিধিনিষেধের সময়সীমা 16 জুন পর্যন্ত বাড়ানো হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত কি? পরিস্থিতি বিবেচনায় 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তথ্য বলছে গত কদিনে ভয়াবহ আকারে বেড়েছে অঞ্চল ভিত্তিক করোনা সংক্রমণ। তাহলে কি আরো বাড়ছে শিক্ষা ছুটি? যদিও সংক্রমণ বিবেচনায় এলাকা ভেদে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন সজল দাস। চলমান নিষেধাজ্ঞার মেয়াদ 16 জুন পর্যন্ত বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে এখনও আসেনি নতুন কোনো সিদ্ধান্ত। গণমাধ্যমে শিক্ষামন্ত্রীর সবশেষ বক্তব্য অনুযায়ী করোনা সংক্রমণের হার 5% নিচে নামা সাপেক্ষে 13 জুন খুলে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। যদি অবস্থা অনুকূলে না আসে আমরা নিশ্চয়ই মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেব না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার ওঠানামা করছে 10 থেকে 13% মধ্যে। সীমান্তবর্তী কয়েকটি জেলায় ভয়াবহ মাত্রায় বেড়েছে সংক্রমণের হার। পরীক্ষা বিবেচনায় যা পৌঁছেছে 30 থেকে 83% পর্যন্ত, যা উদ্বেগজনক বলেই মত কোভিড পরামর্শক কমিটির। আরো ভেবেচিন্তে দেখতে হবে, কারণ এখনো সংক্রমণ 5-এর নিচে আসেনি, সংক্রমণ ঊর্ধ্বমুখী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদের এখনো টিকাদান কর্মসূচি শুরু হয় নাই। 5%-এর নিচে সংক্রমণ চলে আসলেই কেবল বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাঙ্গনগুলা খোলার চিন্তা ভাবনা করা যেতে পারে। কিন্তু আর কতদিন? দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ আর শিশু মনস্তত্ত্ব ভাবাচ্ছে শিক্ষা সংশ্লিষ্টদের। সংক্রমণ বিবেচনায় এলাকা ভেদে শিক্ষা প্রতিষ্ঠান চালুর কথা বলছেন এই বিশেষজ্ঞ। সরকারের উচিত হবে যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের হার নগণ্য, চর হাওর বাওর প্রত্যন্ত অঞ্চলে, চা বাগান এলাকায়, সেখানে পরীক্ষামূলকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে দেখা, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সরকারের সহযোগিতায় স্থানীয় প্রশাসন, স্থানীয় শিক্ষা প্রশাসনের দায়িত্বের অংশ হিসাবে এটা স্থানীয়ভাবেই নির্ধারণ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। করোনা প্রেক্ষাপটে গত বছরের 17 মার্চ থেকে প্রায় 1.5 বছর যাবৎ বন্ধ দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সজল দাস, নিউজ 24, ঢাকা। 10 বছরে 4 বার সময় পিছিয়েও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি মাত্র 26 ভাগ। নতুন সময়সীমা অনুযায়ী আগামী 2 বছরে শেষ করতে হবে বাকি 74 ভাগ কাজ। তারপরও সব জটিলতা কাটিয়ে এই সময়ের মধ্যে প্রকল্প শেষের বিষয়ে আশাবাদী প্রকল্প পরিচালক। তবে তাতে সংশয় দেখছেন বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক। প্লাবন রহমানের রিপোর্ট। করোনার মধ্যেও এমন স্বাস্থ্যবিধি মেনে চলছে রাজধানীর অন্যতম মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। 1 বছরেরও বেশি সময় ধরে করোনার সঙ্গে অনেকটা খাপ খাইয়ে ধীরে হলেও এগুচ্ছে প্রকল্প। আমাদের প্রজেক্টের ভিতরে করোনা নাই, ইনশাআল্লাহ। সময় নষ্ট হচ্ছে না, কারণ প্রতিদিন আমরা আমাদের গেটে ঢোকার জন্য ওদেরকে মাস্ক দিচ্ছি। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলাকায় এখন এমন কর্মতৎপরতা। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার, যেখানে পুরো যাত্রাপথে ওঠানামার জন্য থাকছে 31টি র্যাম্প সহ, যার পুরো দৈর্ঘ্য দাঁড়াচ্ছে প্রায় 46 কিলোমিটার। বনানী থেকে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেল লাইনের উপর দিয়ে যাবে একেবারে কমলাপুর পর্যন্ত, যে কারণে রাজধানীর বনানী থেকে কমলাপুরের দিকে রেল লাইনের দুপাশ ধরে এগুচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণযোগ্য, কিন্তু প্রত্যাশা অনুযায়ী এগোয়নি কাজ। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম অংশ শেষ হয়েছে 63 ভাগ। বনানী থেকে মগবাজার পর্যন্ত দ্বিতীয় ভাগের অগ্রগতি মাত্র 17%, আর তৃতীয় অংশ মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত এগিয়েছে মাত্র 9 ভাগ। সব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি 26 ভাগ। আমরা করোনার মধ্যে কাজ আমরা বন্ধ রাখি নাই, কাজ পুরোদমে চলছে। কাজের সুবিধাতে আমরা 3টা ধাপে কাজটা বাস্তবায়ন করছি। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের কাজটা একই সাথে, মানে 2টা কাজই বর্তমানে সমান্তরালে চলছে। 2011 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রকল্প শেষের টার্গেট ছিল 2017 সাল, কিন্তু বাস্তবে কাজই শুরু হয় 2016 সালে। শেষমেশ 4 দফা সময় বেড়ে এখন প্রকল্প শেষের নতুন লক্ষ্য 2023 সালের জুন। 2023 সালের জুনে আমাদের টার্গেট আছে, হয়তো কিছুটা
হবে। এখন কাজের গতি অনেকটা ভালো, অগ্রগতি ভালো। আমরা চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা। পিপিপি ফ্রেমওয়ার্কে করা হয়েছিল, এটা এখনো না হওয়াতে এটা অত্যন্ত দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে এটা আস্তে আস্তে ঢিলে ঢালাভাবেই চলবে। সুতরাং লক্ষ্যমাত্রা থাকা ভালো, টার্গেট ওরিয়েন্টেড কাজ করা যাবে, কিন্তু এর আয়োজনের দিক থেকে বোঝা যাচ্ছে যে এটা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। প্রায় 19.73 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কে বিভিন্ন জায়গায় ওঠানামার জন্য থাকছে 31টি র্যাম্প। সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে শেষ হলে প্রতিদিন 80,000 যানবাহন চলবে বলেই আশা, যাতে রাজধানীতে স্বস্তি ফেরার আশায় কর্তৃপক্ষ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদকে হেনস্থা ও হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা পরিষদের ব্যানারে চট্টগ্রামের চেরাগী মোড়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এ সময় মুক্তিযোদ্ধাদের হেনস্থা, দুর্নীতি, ইয়াবা ব্যবসা সহ নানা অপকর্মের অভিযোগে ভিপ শামসুল হক, তার পুত্র শারুন এবং ভিপের ভাই নবাব চৌধুরীর শাস্তির দাবি করেন তারা। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে যেয়ে শেষ হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি এবং হুইপ শামসুল হকের নানা দুর্নীতি অনিয়মের প্রতিবাদে এই বিশাল বিক্ষোভ সমাবেশ। মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা পরিষদের এই কর্মসূচি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে করার কথা থাকলেও একই জায়গায় অন্য একটি অনুষ্ঠান থাকায় পুলিশ তাতে বাধা দেয়। পরে পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব ও মহাসচিব মরহুম জননেতা জহুর আহমেদ চৌধুরীর পুত্র জসিমউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চেরাগী পাহাড় মোড়ে শুরু হয় কর্মসূচি। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। স্লোগান ছিল, হুইপ শামসুল হকের হাতে নিরাপদ নয় জাতীয় পতাকা। বক্তব্য রাখেন নির্যাতিত মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের যে পতাকা উনাকে দিয়েছেন, মুক্তিযুদ্ধের পতাকা, এটা মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে মুক্তিযুদ্ধে এই পতাকা এনেছি, সেই পতাকা দুর্নীতিবাজ ইয়াওয়া সম্রাটকে দেওয়ার জন্য নয়। এ সময় সহযোদ্ধার লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানান বীর মুক্তিযোদ্ধারা। আমরা আমাদের নেত্রীকে, বঙ্গবন্ধুর কন্যাকে আমরা বারবার আবেদন করব, এই অন্যায়কারী, এই জুলুমবাজ, এই নিপীড়িত সন্ত্রাসকারী দুর্নীতিবাজকে অতি সত্বর দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে তাকে হুইপ ফিরিয়ে নিয়ে নেওয়ার জন্য, তার গাড়ি থেকে পতাকাটা যেন নিয়ে নেওয়ার জন্য সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করে, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে আওয়ামী লীগকে পরিচ্ছন্ন করবেন। এরপর সমাবেশ থেকে একটি বিশাল মিছিল নগরীর লাভলেন কাজীর দেউরি হয়ে ওয়াসা মোড়ে এসে সমাবেশ করে। এ সময় দেশের বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার প্রতিবাদ জানান তরুণরাও। জিয়াউর রহমানের পা চেটেছিল, এরশাদের পা চেটেছিল, খালেদা জিয়ার পা চেটেছে, রাফুত পথে হকারিগিরি করে আজকে আইন প্রণীত হয়েছে। আপনার চোখে বিদ্যা আঙ্গুলে দেখিয়েছে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদের কলিজাকে রক্তক্ষরণ হচ্ছে। হুইপ শামসুল হক এবং ওর ছেলে শারুন এবং নবাবের দৃষ্টান্তমূলক সাক্ষ্য আমরা ওদের বিচার চাই। এমপি হওয়ার পরে প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিঃশেষ করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের হয়রানি, ইয়াবা ব্যবসা, স্থানীয় আওয়ামী লীগের পকেট কমিটি ও দুর্নীতির অভিযোগে হুইপ শামসুল হক ও তার সহযোগীদের বিচার দাবিতে বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি প্রতিবেদন তৈরি করে সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সঙ্গে টিআইবি তথ্য সংগ্রহ ও তথ্য চুরি দুটি বিষয়কে গুলিয়ে ফেলেছে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ অ্যালবাম উদ্বোধন ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আমরা দেখেছি অতীতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কথা যেটি বলে, আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো গবেষণা হয়,
তবে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে, সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়, যেটা সমীচীন নয়। এরকম বহু ঘটনা ঘটেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। কানাডার বেগমপাড়ায় যারা অর্থ পাচার করে বাড়ি কিনেছে তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, যা জনগণের সঙ্গে প্রতারণার সামিল। নওগাঁর বদলগাছের একটি হত্যা মামলার চূড়ান্ত রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত 18 আসামির মধ্যে 16 জনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। ওই মামলার প্রধান আসামি এরই মধ্যে মারা গেছেন। একজন আসামি আপিল করেননি। বাকি আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়ায় খালাস পান। মামলার এজাহার থেকে জানা যায়, 1994 সালে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম নামে এক চিকিৎসকের লাইসেন্স করা পিস্তলের গুলিতে টগর নামে এক যুবক নিহত হন। ওই মামলার 17 আসামিকে 2005 সালে নওগাঁর আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রধান আসামি ফাঁসির রায় দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। বাকি 16 জনের সাজা না কমানোয় সর্বোচ্চ আদালতে আপিল করেন তারা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই, সাথে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদকে 4 বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। আর এর ফলে উত্তরবঙ্গের এই অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় থেকে আলোচিত অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর অধ্যায় শেষ হলো। নতুন নিয়োগ পাওয়া অধ্যাপক রশিদ এর আগে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ ছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 14 জুন থেকে তার উপাচার্যের মেয়াদকাল শুরু হবে। ঘরে বসে অনলাইনে ভূমি মামলার শুনানিতে অংশ নিতে পারবেন দেশের নাগরিকরা। বুধবার সচিবালয়ে ভূমি সংক্রান্ত মামলার অনলাইন শুনানি কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি সেবা, এটা আমরা কিন্তু এই স্লোগানটি শুরু করেছি বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, এবং আমার মনে হয় এটি আর স্লোগানের মধ্যে নেই, এটা কিন্তু এখন বাস্তবতা। এবং মানুষ যত দিন যাচ্ছে ততই মানুষ উপলব্ধি করছে, আমি একটু বাড়িয়ে বলি কথা, একটু মুগ্ধ হচ্ছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গত সাড়ে 10 বছরের মধ্যে সর্বোচ্চ আর্থিক লেনদেন হয়েছে পুঁজিবাজারে। বুধবার দিন শেষে ডিএসসিতে 2700 কোটি 55 লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আর্থিক লেনদেন এবং আগের দিনের তুলনায় 634 কোটি টাকা বেশি। এদিন পুঁজিবাজারে আর্থিক লেনদেনের পাশাপাশি বেড়েছে সব ধরনের সূচক, সেই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসসিতে 369টি কোম্পানির 78 কোটি 52 লাখ 68 হাজার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে 208টির, কমেছে 124টির এবং অপরিবর্তিত ছিল 37টির দাম। এদিন ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে 31 পয়েন্ট বেড়ে 6055 পয়েন্টে উন্নীত হয়। এবার নিউজ 24 আন্তর্জাতিক। ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে মঙ্গলবার রাতে একটি মিনি বাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত 17 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 5 জন। এনডিটিভি জানায়, দিল্লি থেকে লখনৌ যাওয়ার পথে কানপুর শহরের চাসেন্দি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা শহরের হালাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তথ্য দিয়েছে স্থানীয় পুলিশ। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি করে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধ্যার সংবাদে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। আগামী 15 জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ওমান। এই ম্যাচকে সামনে রেখে জিম সেশনের পর অনুশীলনে অংশ নিয়েছেন জেমি ডের শিষ্যরা। ওমানের বিপক্ষে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে জামাল ভুঁইয়া, রহমত মিয়া ও বিপুল আহমেদকে। দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন, ইনজুরির কারণে 2 সপ্তাহের বিশ্রামে রয়েছেন মাসুক মিয়া জনি। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করলেও ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরে গেছে বাংলাদেশ। সামনে জেমিডের শিষ্যরা মুখোমুখি হবে আরেক শক্তিশালী দল ওমানের। সে ম্যাচকে সামনে রেখেই সকালে 2 ভাগে বিভক্ত হয়ে জিম সেশনে অংশ নিয়েছে ফুটবলাররা। এরপরে স্থানীয় সময় বিকেলে জেমিডের অধীনে কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করে মতিন মিয়া তপুরা। ম্যাচের আগে দুঃসংবাদ হয়ে এসেছে কার্ডজনিত নিষেধাজ্ঞা। আগের 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় ওমানের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে জামাল ভুঁইয়া, রহমত মিয়া ও বিপ্লব আহমেদকে। দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন জানান, ইনজুরির কারণে থাকছেন না মাসুক মিয়া জনিও। জনি ব্যথা পেয়েছে, ওকে গতকালকে আমরা এমআরআই টেস্ট করিয়েছি, ওকেও ডাক্তার 2 সপ্তাহ রেস্ট দিয়েছে। 2টা কার্ডের জন্য জামাল ভুঁইয়া, রহমত মিয়া এবং বিপ্লব, ওদেরকে আমরা আগামী ম্যাচে পাচ্ছি না। ভারতের বিপক্ষে হারের গ্লানি ভুলে ওমানের সঙ্গে ভালো করতে চায় টিম বাংলাদেশ। আর নিষেধাজ্ঞায় পড়া বিপ্লব আহমেদ জানিয়েছেন, যারা সুযোগ পাচ্ছে তাদের সামনে থাকছে সামর্থ্যের প্রমাণ দেওয়ার মঞ্চ। আসলে যেটা চলে গেছে, যেটা চাইলেও আর ফিরে আসবে না। আমাদের আর একটা ম্যাচ আছে 15 তারিখ, আমরা চেষ্টা করব ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। যারা প্লেয়ার আছে তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাবে এবং তাদের বেস্ট ট্রাইটা করবে ওমান ম্যাচের সাথে একটা ভালো রেজাল্টের জন্য। জামাল ভুঁইয়া না থাকায় আগামী 15 জুন নতুন অধিনায়কের অধীনে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। তৌহিদুল ইসলাম, নিউজ 24। জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহামেডান কাপকে সতর্ক করা হয়েছে। বিসিবি থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সিসিডিএম চেয়ারম্যান, বিসিবি পরিচালক কাজী ইনাম বিষয়টি নিশ্চিত করেন। গত 4 জুন বিকেলে মোহামেডান অধিনায়ক সাকিব সহ আরও কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনে আসেন। সেখানে হোটেল ওয়েস্টিনে জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্লাবের সাপোর্টিং স্টাফের বাইরেও একজন ছিলেন। জানিয়ে পরে জানাজানি হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিসিবি। আন্ডারে যে ঢাকা প্রিমিয়ার লিগ টি20 টুর্নামেন্টটা হচ্ছে, সেখানে মাউন্ট স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের সময় একটা বায়োবাবল ব্রিচ হয়, যেটা আমরা মিডিয়াতেও দেখতে পেরেছি। আনফরচুনেট যে ব্রিচ হয়েছে, তারাও সেটা অ্যাওয়্যার অফ ইট এবং তারা সেটাও শেয়ার করেছেন এন্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে মেক শিওর করতে চাই এই টুর্নামেন্টে যাতে সেফলি এবং সামনে সুন্দরভাবে হয়। টু মেক শিওর অফ দ্যাট আমরা সকল ক্লাবের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউসলি ওয়ার ওয়ার্কিং টু মেক শিওর বায়োবাবল মেইনটেনেন্সটা যাতে ঠিক থাকে। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। ধন্যবাদ।